হরিবল, জয় হরিবল, জয় রাধারানী, নিতাই গৌর হরিবল। আজ বামনগাছি মতুয়া মহামিলন উৎসবে বামনগাছির মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে আমাদের কবিগান, উপস্থিত সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সকল হরিভক্ত, কৃষ্ণভক্ত, মতুয়া ভক্ত, মাতৃভক্ত, গৌর ভক্ত, সকল প্রকার ভক্তের চরণেই আমি আমার ভক্তি নিবেদন করছি। আপনারা সকলেই আশীর্বাদ করবেন যেন কবিগানের মধ্য দিয়ে আমরা সবাই সেই প্রেম সাগরে নিমজ্জিত হতে পারি, আমরা সেই আনন্দ রস আস্বাদন করতে পারি। আপনাদের কাছে এই প্রার্থনা রেখেই আজকের আলোচনা শুরু করছি। আপনারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি অসীমবাবুর মুখেই শুনতে পেয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু। আমি মানবিকভাবে নিশিকান্ত সরকার, কিন্তু এখন থেকে আমার এই নামটা থাকবে না। এখন আমি অভিনয় করব প্রেমানন্দ ব্রহ্মচারীর ভূমিকায়, আর অসীমবাবু হবেন সেই সাধক বিচরণ পাগল। আমি প্রথমেই বিচরণ পাগলের শ্রীপাদ পদ্মে আমার ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করছি। যাক, আসুন ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তার প্রেমানন্দে হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। আমি বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা, আমি বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা, বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা। আমি অবাক হয়ে দেখিছে, অবাক হয়ে আমি অবাক হয়ে দেখিছে অপূর্ব তোমার লীলা, বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা, বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা। তুমি একবার কারো করাও আপন, আবার করো পর, বেঁধে দিয়ে মিলন বাসর ভাঙিছ তারপর, ভাঙিছ তারপর। তুমি একবার কারো করাও আপন, আবার করো পর, কারো বেঁধে দিয়ে মিলন বাসর ভাঙিছ তারপর, ভাঙিছ তারপর। হাজার বাতি আলোর বাহর, হাজার বাতি জেলে হাজার বাতির আলোর বাহর, পুনরায় ভাঙো মেলা, বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা, বুঝতে নারী দয়াল তোমার কেমন খেলা। এই চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল, এই চন্দন পালঙ্ক হতে নামাও বৃক্ষ কেড়ে নিয়ে মুখের হাসি ঝরাও চোখে জল। আমি নীরবে ভাবি অবিরল, নীরবে আমি নীরবে ভাবি অবিরল
কেমন খেলায় আমি বুঝতে পারি বল তোমার কেমন অধম নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই, যেরু ফলে লাগে ভালো আমায় করো তাই। আমায় করো নিশি বলে কাদাও যত তাতে দুঃখ নাই, তোমার যেরু ফলে লাগে ভালো আমায় করো তাই। আমায় করো ও শুধু প্রতিক্ষণে তোমারে চাই, প্রতিক্ষণে আমি প্রতিক্ষণে তোমারে চাই, পাই যেন শেষের বেলা। বুঝতে পারি বল তোমার কেমন খেলায় আমি বুঝতে পারি বল তোমার কেমন নমে কৃষ্ণ বংশীধারী মুকুন্দ মুরারি হরি, পারের কান্ডারে তুমি মঙ্গল আলয়, অখিল জীবের প্রতি অগতি তুমি গতি, সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয়। স্থাগর জঙ্গমাদি সৃজিলে তুমি বিধি, সুরগণ নিরবধি তব বন্দন গায়। আসমুদ্র হিমাচল স্বর্গ মর্ত নভতল, এই নতশিরে চরণতল প্রণতি জানায়। তুমি কৃপাময় অতি, আমি অতি মূঢ়মতি, তোমার ভক্তিপ্রীতি মোর কিছু নাই, তাই জীবন সাজাতে আসি বাজাইয়ে মিলনবাসী, নিজ গুণে ও চরণে দিও মোরে ঠাই। যাক বন্দনার ভাব পরিখান্ত, আলোচনার যে বৃত্তান্ত, আদ্য পান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধমর যুক্তি আপনাদিকে হৃদয়ঙ্গম যুক্তি কভু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম জানাই আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলব কবি কাব্য পথে, একমাত্র আপনাদিগের কৃপাতে এই কবিগান করতে পারব পরিবেশন। আমি নিশিকান্ত সরকার, ব্যক্তি পরিচয় জানাই আপনাদিগের ধার। আর প্রতিপক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অসীম বাবু যেজন। এই দুইয়ের মধ্যে আলোচনা হবে, আপনারা আকর্ষণ করবেন সবে। আবারও দাঁড়িয়ে কাব্য হবে, সকলের চরণে আমি প্রণাম করি অর্পণ। এইবার যাব আমি প্রেমানন্দ ব্রহ্মচারীর ভূমিকায়। এই প্রেমানন্দ ব্রহ্মচারী ধরে নাম আমি পুনরায় পরিচয় দিলাম সবাধাম। আর প্রতিপক্ষে গুণগ্রাম অসীমবাবু যেজন, এই বিচরণ পাগল হয়ে অদ্য সভাপক্ষে দাঁড়িয়ে আমার প্রশ্নগুলি নিয়ে একে একে জবাব করবেন অর্পণ। তাই তো আমি দাঁড়িয়ে প্রথমবারে আমার মনের যে সংশয়গুলি তাই একে একে ধরব তুলি, আপনারা আকর্ষণ করবেন সকল জ্ঞানী নরে। দেখুন, অদ্যাবধি আমাদের সনাতন ধর্মের ভিতরে বলি কথা প্রকাশ করে এ যতবার ভগবান এসেছেন অবতারে, আমরা কিন্তু জানি সর্বজন। ত্রেতা যুগে রামচন্দ্র এলো, তার জন্যে তার লীলা কথা যা প্রকাশ হয়েছিল এর প্রমাণ দিয়েছে রামায়ণ। আমি জানাই আপনাদিগের বাকে, তাই তো যে কোনো ভগবানের লীলা কথা লিখতে হলে পরে খুলে বলি আপনাদিগের গোচরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির আছে প্রয়োজন। তাই তো আদি কবি বাল্মীকি যিনি লিখেছিলেন এই রামায়ণ খানি, ব্রহ্মার আদেশে সেজন, ব্রহ্মার আদেশ নিয়ে মাথে এই কলম নিয়ে নিজ হাতে তিনি লিখে দিয়েছেন রামায়ণের পাতে। আপনারা অবশ্যই তা করেছেন পঠন। এই রামচন্দ্র যে অবতারে এলো আপনাদের জানার হলো, অযোধ্যায় দশরথের নন্দন এক বিষ্ণু চতুরংশে জন্ম নিয়েছিল ওই ব্রাহ্মণ বংশে। তাহলে তার মধ্যে শ্রেষ্ঠ হলেন রাম রাজীব লোচন। এই রাজীব লোচন যে এসেছিল, যে সমস্ত অলৌকিক লীলা সম্পন্ন করলো, আপনারা কিন্তু তা জানেন সর্বজন। একেবারে এই কৈশোর বয়সে খুলে বলি আপনাদের পাশে দেখেছেন বিশ্বামিত্র মুনি কিন্তু এদের দুই ভাইকে করিয়া ধারণ যখন বনের মধ্যে নিল, আপনাদের জানার হলো এটা কিন্তু প্রমাণ দিয়েছে রামায়ণ। কেননা মুনি ঋষিরা যজ্ঞ করে, জানেন যত জ্ঞানী নরে
আর যত দৈত্য কিংবা রাক্ষসাদি এরা এসে কিন্তু এই যজ্ঞ নষ্ট করে, যতবার করে আয়োজন সবকিছু ধ্বংস করে এরা লণ্ডভণ্ড করে চরাচরে। সকলে গিয়ে তখন এই মুনির গোচরে করল নিবেদন। তাই তো মুনিবর অযোধ্যায় এলো তখন দশরথ গুরু জ্ঞানে খুলে বলি সবার সন্নিধানে পাদ্য অর্ঘ্য দিয়ে তার শ্রীচরণে গুরুকে করে নিল বরণ। তখন ওই মুনি ডাক দিয়ে বলে, কথা লও, তোমার এই রাম লক্ষ্মণকে আমার হাতে দাও। আমার তোমার এই রাম লক্ষ্মণ এই সন্তান দুইজন মনে আছে, ভাবো আমি তাদের নিয়ে ওই বন মধ্যে যাব। কেননা যত মুনি ঋষি বনের তারা করে যজ্ঞের আয়োজন। খুলে বলি তোমার সাক্ষাতে তখন এই পিশাচের তাড়নাতে, রাক্ষসাদির তাড়নাতে ওই যজ্ঞ হয় না সমাপন। সেই রাম লক্ষ্মণকে নিয়ে গেল, আপনাদের জানা হলো কিশোর বয়সেই কিন্তু এই তারকা রাক্ষসীকে করেছিলেন নিধন। তাহলে দেখেছেন এত বড় বিশাল রাক্ষসীকে নিধন করে বলি আপনাদিকের গোচরে কৈশোর বয়সে সেই দুইজন। সেই রামচন্দ্র যেজন ছিল তার এই লীলা কথা ব্যক্ত হলো। এটা রামায়ণে পাওয়া গেল, লিখেছেন কে? আদি কবি বাল্মীকি মুনি যেজন। আর স্বয়ং ব্রহ্মার আদেশ শিরে ধরে তিনি এই রামায়ণে লিপিবদ্ধ করে। এত বড় শক্তি ছিল তার ভিতরে। দেখেন না, এই যে সীতা দেবী ছিলেন যেজন, সীতা দেবীকে হরণ করে যখন রাবণ রাজা নিয়ে গেল লঙ্কাপুরে, লঙ্কার রাজা দশানন বিরাট শক্তিশালী। আমি আপনাদের কাছে বলি ওই সীতাকে করেছিল হরণ। আপনাদের আছে জানা, এই রামচন্দ্রের কিন্তু তখন সৈন্যাদি বা অস্ত্রপাতি কোনো কিছু এই বনের মধ্যে ছিল না। পিতৃসত্য পালনের তরে বনবাসে করেছিল গমন। রামচন্দ্র পিতৃসত্য পালনের তরে 14 বৎসর বনবাসে গমন করে। সঙ্গে সীতা দেবী তার সঙ্গ ধরে। এরপরে ছিল ভাই লক্ষণ। এই কয়জনই বন মধ্যে গেল। আপনাদের কাছে বলা ভালো, দেখেন না ওইখানে কিন্তু একা পেয়ে ওই রাবণ ছদ্মবেশে এসে বলি আপনাদের পাশে সীতাকে হরণ করে নিয়ে গেল। আমি জানাই আপনাদের গোচরে রামচন্দ্র সেই এত বড় শক্তিশালী রাবণকে নিধন করে ওই সীতাকে করল উদ্ধারণ। আর কি দেব পরিচয়? এই যে অবতারে যখন হরিচাঁদ ঠাকুর হলেন উদয়, আপনারা জানেন সর্বজন, আগেই চরণ ধরে করি মানা, আমার কথায় কিন্তু কেউ ভুল বুঝবেন না। কেননা এটা তো কবিগানের আলোচনা। আমি যদি আঘাত না করি কখন, যেমন স্বর্ণে আঘাত না দিলে পরে কোনো অলঙ্কার তৈরি হয় না চরাচরে। এই জন্য আমি প্রশ্ন করতে আসরে যদি প্রশ্নবাদ না করি নিক্ষেপণ খুলে বলি সবার সাক্ষাৎ যদি এই বিচরণ পাগলকে না দেই আঘাত, তাহলে কিন্তু প্রেমালঙ্কার তৈরি হবে না কখন। তাহলে হরিচাঁদ ঠাকুর জগতে এলো, আপনাদের কিন্তু সকলেই জানা ছিল। দেখেন না, এই জমিদাররা তার সকল করেছে হরণ। জমিদারের অত্যাচারে খুলে বলি আপনাদের ধারে সাপলি নগরী দিয়ে ছেড়ে প্রথমে তো মামা বাড়ি করলেন কালযপন। এরপরে ওড়াকালি এলো, আপনাদের সকলেরই জানা ছিল। এইখানে কিন্তু হরিচাঁদ ঠাকুর দিলেন দর্শন। তাহলে রামচন্দ্র বনচারী হইয়ে সত্য কথা বুঝাই কয়ে বনবাসে গিয়ে পিতৃ সত্য করতে পালন 14 বৎসরের হলো বনবাস। আমি আপনাদের কাছে করি প্রকাশ, তবুও রাবণকে করেছিল নিধন। আর যদি এ হলো লীলা করে খুলে বলে আপনাদের গোচরে, আর হরিচাঁদ ঠাকুর যদি এলো অবতারে, কেননা তারক গোসাই কলম ধরে তারে পূর্ণানন্দ পূর্ণ ভগবান বলে আখ্যা দিয়েছে। তখন হরিলীলামৃতের পাতায় উনি দিলেন পরিচয়। তাহলে পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ যে নন্দের নন্দন, সেই তো শশীর নন্দন হয়ে এলো। ওইখানে তার গোসাই লিখে দিল। এরপরে সেই শশীর নন্দন ঈশান কোণে পুনরায় হরিচাঁদ ঠাকুর হয়ে করলেন অবতরণ। তা এই যদি হয়, আমি নিবেদন করি আমার বিচরণ পাগলের পায়,
এই আমি প্রথম প্রশ্ন করি নিবেদন, বাবা বলো দেখি আমার ধারে যতবার ভগবান এসেছেন অবতারে, এত লীলা সম্পন্ন করে এবং ষড়ৈশ্বর্যপূর্ণ হলো সেই ঈশ্বর যে যার, তিনি এসে অবতারে খুলে বলি আপনাদের গোচরে দেখেন না কত লীলা করলেন পরিবেশন। খুলে বলি আপনাদের ঠাই এইখানে তো সেই শক্তি তো হরিচাঁদ ঠাকুরের মধ্যে নাই, সবাই তো তাই করে দর্শন। তাহলে কি করে হরিচাঁদ ঠাকুর সেই পূর্ণ ব্রহ্ম ভগবান হলো? আর কেনই বা তারক গোসাই কলম ধরে লিখেছিল হরিলীলামৃতে আমরা সবাই দেখতে পাই। এই জন্যে প্রথম প্রশ্ন নিবেদন করি তোমার চরণে, তারক গোসাই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না হলে পরে গুরুত্বপূর্ণ গ্রন্থ লিপিবদ্ধ করতে পারে না চরাচরে। তাহলে তারক গোসাইয়ের কোন শক্তি ছিল ভিতরে যে সেই শক্তি গুণে কলম ধরিয়ে তিনি হরিলীলামৃত করেছেন লিখন? আর হরিচাঁদ ঠাকুর যে অবতারে এলো পূর্ণ ব্রহ্ম ভগবান তাকে আখ্যা দিল, বলো এই হরিচাঁদ ঠাকুরের মধ্যেই বা কি শক্তি ছিল তুমি একটু ভালো করে করিবে বর্ণন। দাঁড়িয়ে সভ্য সভাটাই প্রথমে এই দুখানা প্রশ্ন করে যাই। আপনারা সবাই করেছেন আকর্ষণ। তাহলে এই যে রামচন্দ্র জগতে এলো এত শক্তি প্রচারিল, দেখেন তার বাহুতে যে শক্তি ছিল লঙ্কার রাজা দশাননকে করেছিল নিধন। ত্রেতা যুগে এলো কৃষ্ণ ভগবান, খুলে বলি সভাস্থান, একেবারে দেখেন না কংসের কারাগালে দিল দর্শন। আমি জানাই আপনাদের গোচরে সেই কংসের কারাগারে আবির্ভূত হয়ে চরাচরে যিনি যমুনা পার হতে যায়, এইভাবে যমুনা পার হয়েছিল আপনাদের কাছে বলা ভালো, তার ঐশী শক্তি গুণে সকল কিছু করেছিল জয়। সেই কৃষ্ণ এলো বৃন্দাবনে, খুলে বলি আপনাদের সন্নিধানে এই দ্বাদশ সখাসনে খেলাধুলা করে, কিন্তু খেলাধুলা করেছিল তথায় বাল্যলীলায় করেছিল খেলাধুলা ওই যে কৃষ্ণ চিকন কালা, আর তার দ্বাদশ সখা ছিল যতজন, এদেরকে সঙ্গে করে খুলে বলি আপনাদের গোচরে যেখানে যিনি কৃষ্ণ নটবরে অগাসুর বগাসুরকে নিধন করে, যার অত্যাচারে উৎপীড়িত ছিল যত বৃন্দাবনবাসীগণ। দেখেছেন এই মানুষকে এত উৎপীড়ন নিপীড়ন করে, আপনারা ভেবে দেখেন অন্তরে। আর ভগবান কৃষ্ণ নটবরে এই বৃন্দাবনে দিয়ে দর্শন এদেরকে নিধন করেছিল, এ তো ভাগবতে প্রমাণ পেল। এমনকি কংস রাজাকে বধ করেছিল সেই কৃষ্ণ নারায়ণ। আমি জানাই আপনাদের গোচরে এইবার ভেবে দেখেন অন্তরে এত শক্তি যারা এ বিশ্ব পরা ধরে এরা এসেছে অবতরে, তাই তো ভাগবতে করেছে লিখন। এটা মহামুনি বেদব্যাস করেছিল প্রকাশ, তার সেই অসীম শক্তি বাহুতে কলম করে ধারণ। কে প্রকাশ করল এই কৃষ্ণ কথা, কৃষ্ণলীলা কে লিখেছিল? মহামুনি বেদব্যাস। আগে রামায়ণ লিখলেন আদি কবি সেই বাল্মীকি ঋষি যারে কয়, আর এবার মহামুনি বেদব্যাস আমি জানাই আপনাদিগের সকাশ কৃষ্ণ কথা কৃষ্ণলীলা করলেন প্রকাশ ওই ভাগবতের পাতায়। দেখেছেন তিনি কত গ্রন্থাদি লিখেছিলেন। মানুষটা কেমন, যে যেমন মানুষ, যার যেমন শক্তি বল, খুলে বলি সভাতল, তার প্রকাশটাও তো হবে তেমন নাকি বাবা? হ্যাঁ, ত্রিলক্ষ ব্রজ শস্ত্রাণী নবলক্ষ আগব অষ্টাদেশ পুরাণভ্য নব ব্যাকরণস্তথা সারং সারং পুনঃসারং রাধা কৃষ্ণ চতুরাক্ষরম। তাহলে মহামুনি বেদব্যাস যেজন ছিল 3 লক্ষ ব্রজশাস্ত্র লিখেছিল, আর 9 লক্ষ হলো আগম। তাহলে দেখেছেন এই আগম নিগম বলে যারে এই শাস্ত্র লিপিবদ্ধ করে। এরপরে অষ্টাদশ পুরাণভ্য মানে 18 পুরাণ 14 শাস্ত্র এগুলি করেছে লিখন। খুলে বলি আপনাদেরকে গোচরে এত শাস্ত্রাদি লিপিবদ্ধ করে তারপরে মনের আশা করতে পূরণ, কেননা অন্তরে সুখ নাই। আমি আপনাদের কাছে জানাই একদিন এই ব্রহ্মার আদেশ পেয়ে গোসাই এরপর এই ভাগবত করলেন লিখন। নারদমুনি কাছে এলো, এসে তখন ভাগবতের কথা বলেছিল, তুমি এখনো তো ভাগবত লেখো নাই।
এই গোবিন্দের প্রেম লীলা লিপিবদ্ধ করে আমি জানাই আপনাদিগের গোচরে সেই মহামুনি বেদব্যাস বলে যারে ভাগবত রচনা করে বিশ্বভুবন। সেই ভাগবতের যত অমৃত কথা সভাতে দেই বক্তৃতা, যিনি কৃষ্ণ জগত পাতা সেই পূর্ণ ব্রহ্ম সনাতন আমি জানাই আপনাদিগের গোচরে। দেখেন না, এই কৃষ্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সেই পরমেশ্বর কৃষ্ণ শুধু ঈশ্বর নয়, ঈশ্বরের ঈশ্বর যিনি পরম, এই তো তাহলে ঈশ্বরেরও ঈশ্বর যিনি পরমেশ্বর হলেন তিনি, সেই কৃষ্ণ চিন্তামণি নেমে এলেন মধুর বৃন্দাবন, এসেছিল অবতারে আমি জানাই আপনাদিগের ধারে। মহামুনি বেদব্যাস কলম ধরিয়ে তার লীলা কথা সব করেছেন রচন। এইবার এরপরে গৌরাঙ্গ এলো, বৃন্দাবনে যে কৃষ্ণ ছিল রাধা প্রেমে হয়ে মগন, রাধা প্রেম অনুশীলন করে খুলে বলি আপনাদিগের গোচরে বৃন্দাবনের রাসলীলা করেছিলেন কৃষ্ণ জনার্দন। সেই রাসের যাহা নির্যাস আমি আপনাদের কাছে করি প্রকাশ। এইবার গৌর হইয়া দিয়ে দর্শন, সেই অনর্পিত ধন জগতে দিতে এলো, গৌর হইয়া তাই দান করেছিল এই কলির জীবকে করে উদ্ধারণ। দেখেছেন? তাহলে এত শক্তিধর হলে পরে, এত ক্ষমতা যাদের ভিতরে, এত সাধন ঐশ্বর্য যারা লাভ করে, তারা এত বড় বড় গ্রন্থাদি করেছেন লিখন। ও বাবা পাগল, তুমি আমার কাছে খুলে বলো তারক গোসাইয়ের মতো এইরকম কি কি শক্তি ছিল, কোন গুণে তিনি এই হরিচাঁদের লীলা প্রকাশ করতে হরিলীলামৃত করেছিলেন লিখন। আর এমন কি শক্তি ছিল ওই হরিচাঁদের ভিতরে, যাকে পূর্ণ ব্রহ্ম ভগবান বলে ব্যাখ্যা করে। এই দ্বিতীয়বারে আমি তোমার কাছে করি জিজ্ঞাসা। তাহলে দুইখানা প্রশ্ন আমার হয়ে গেল। এইবার আর একটা প্রশ্ন লিখেছি বলা ভালো। দেখেন না, এই ওড়াকাদি যে হরিচাঁদ ঠাকুর এলো, ওনার দল হলো পাগলের দল। খুলে বলি সভা, তাহলে রাগ করবেন না কোনো জন। ইতিপূর্বে কিন্তু এইরকম কোনো পাগল তত্ত্ব নাই যা গুরুচাঁদের দরবারে সে দেখতে পাই। হরিচাঁদের যে ভক্ত সবাই, এই পাগল তত্ত্বটা তুমি ভেলে করে করিবে বর্ণন, কেননা তুমি হলে পাগল বিচরণ। এই জন্যে তোমায় করি, তোমার কাছে করি জিজ্ঞাসা। এই পাগল তত্ত্ব আজ আমি তোমার কাছে শুনে নিতে চাই। আর দেখেন না, এর আগে ছিল কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত। একটা নামের মধ্যেই মাধুর্যতা পায়, শুনলেই ভালো লাগে। দাঁড়িয়ে বলি আপনাদেরকে পুরো ভাগে যদি বলে যে ওই যে একজন কৃষ্ণ ভক্ত দেখেছ গোসাই, ওই যে রাম ভক্ত বলে যারে, দেখেন না হনুমান, যে হনুমান তাহলে গন্ধমাদন পর্বত কাঁধে করে মাথায় করে রামের করে করেছিল অর্পণ। এটা রামায়ণের কথা, রামায়ণে দিয়েছে বক্তৃতা। আর এদিকে ত্রেতা যুগে গেল তো এমন, দাপর যুগ যখন এলো, যিনি কৃষ্ণ চিকন কালো, তিনি ওইরকম যে কত কত লীলা করেছিল, এক মুখে করা যায় না বর্ণন। এরপরে গৌর এসে হরিনামে গেল ভেসে। দেখেন না, চৈতন্য চরিতামৃতে তাই করেছেন লিখন, হরের নাম হরের নাম হরের নামই বা কেবলাম কল নাচতেব 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 গতির অন্যথা। তাহলে এই হরিনাম ভিন্ন, কলির জীবের গতি নাহি অন্য। তাই তো কৃপা করে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু যে জ্বর এসে এই রহদাম এই দিয়েছিল হরিনাম। তাহলে বোঝেন তার ব্যাপারটা কেমন। এই চৈতন্য চরিতামৃত যে লিখেছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছিলেন যে জন, এই যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মানুষটাও অতীব দামি, সতত সেবা করতেন রাধা কৃষ্ণের চরণ। সেই রাধা গোবিন্দের প্রসাদী মালা আপনা আপনি এসে তখন ওই যে আমার ওই কৃষ্ণদাস কবিরাজের গলে পড়লো। তাহলে আপনাদের বুঝে নেওয়া ভালো তিনি বৈষ্ণবটা ছিলেন কেমন। বৈষ্ণব চূড়ামণি একজন, বৈষ্ণব সমাজে অতীব দামি। সত্য কথা বলি, আমি এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃত করেছিলেন লিখন।
ও বাবা, তুমি একটু আজ আমার কাছে খুলে কও, এই সভার মধ্যে তুমি প্রমাণ দাও, তাহলে তারক গোসাই যেজন, এমন কি শক্তি ছিল তার ভিতরে যে যিনি হরিলীলামৃত লিপিবদ্ধ করে এই হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্ম ভগবান বলে করেছেন বর্ণন। যাক, এইবার আর একখানি প্রশ্ন করব আপনাদিগের ধারে। যে বলেছি এই পাগল তত্ত্ব যত ওই মতুয়ার ভিতরে, এই পাগল তত্ত্বটা কি আমি তৃতীয় প্রশ্ন করলাম উদ্ঘাটন। আরে মতুয়া কেন নামকরণ হলো? হরিচাঁদ ঠাকুর এসে এই মতুয়া সম্প্রদান সংগঠন করেছিল। তাহলে এদিকে হলো পাগল আর ওদিকে হলো মতুয়া। এই শব্দগুলোই একটু কেমন কেমন। চরণ ধরে করি মানা, আপনাকে কেউ ভুল বুঝবেন না, কেন যাতে হয় সুন্দরভাবে আলোচনা, এই জন্য আমি একটু খোঁচা দিয়ে করে যাই জিজ্ঞাসন। যাক, তাহলে এই চারখানি প্রশ্ন করে আমি গেলাম আসরে। এইবার আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি অসীম বাবু এসে আসরে বিচরণ পাগলের ভূমিকা ধরে জবাব করবেন অর্পণ। তবে পাগল, আমি তোমারে করি মানা, তুমি কিন্তু আবার এই কায়দায় ফুটো ড্রামের মতো জবাব দিয়ে না। অনেকে আছে, অনেকে বলে যে এই ফুটো ড্রামের মতো জবাব দেয়, তা এ যেন হয় না। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো না? তেমন গরজ নাই আপনাদের, বলবো? ওরে বাবা, মায়েদেরই তো গরজ বেশি। তাহলে একটু বলে যায় আপনাদিগের পাশাপাশি। এক লোক এই পল্লী এলাকায় বাড়ি, উনি ডাক্তার দেখাতে যাবেন কলকাতায়। তা ফার্স্ট ট্রেনে যাবে এইটা মনে ভেবে একেবারে প্ল্যাটফর্মে এসে বসে আছেন ভোরবেলায়। একেবারে লেখাপড়া নাই জানা, আর আগেই তো করেছি বর্ণনা যে পাড়া গায়ে বাড়ি, পল্লী এলাকায় বাড়ি। তা ওনার চেহারাটা কেমন জানেন? একটা জাইগেন্টিক ফিগার, নিচে একটা লুঙ্গি পরা, তাতে আবার ইনার ছাড়া, মানে আন্ডার প্যান্ট পরে নাই, আন্ডার প্যান্ট ছাড়া হলো লুঙ্গি পরা, চেক লুঙ্গি পরা, আর একটা হাফ শার্ট গায়ে, হাফ শার্ট জামা গায়ে, তার মাঝখানের দুটো বোতাম ছেঁড়া। কারণ কি জানেন? উনি তো ডম্বুজ বাবাজি, এই হ্যাঁসা পেট, বুঝেছেন? এই জন্যে ওই বোতামে করে রাখতে পারে না সেট, ঠেলার চোটে বোতাম ছিঁড়ে গেছে। উনি তো এসে বসে আছে প্ল্যাটফর্মে, কোন সময় ট্রেন আসবে। তা যেখানে বসে আছে ভাবে যে আমার আর যাত্রীরা দেখেন না এদিকে ওদিকে নড়াচড়া করে, দৌড়াদৌড়ি করে, দেখেছেন? মানে কোন কম্পার্টমেন্টে উঠবে একটা সারা পড়ে যায়। উনি ভাবছে আমি যে জায়গায় এসে দাঁড়াইছি এই জায়গায় বসে আছি, এইখান থেকে যে কম্পার্টমেন্ট পাবো ওইখানে উঠে যাব। আস্তে আস্তে উনি তো লেডিস সাইনবোর্ড যে লেখা আছে, খুলে বলি আপনাদের কাছে, ওই জায়গায় করেছি বর্ণনা, লেখাপড়া জানে না। উনি দেখে যে কেউ এই জায়গায় দাঁড়ায় না, উনি দেখছে ভালো হয়েছে, এখানে লোকজন কম, আমি নিরিবিলি উঠে যাবো, ভিড় নাই। তা সত্যি ট্রেন যখন থেমেছে, ওই লেডিস কম্পার্টমেন্টে উঠে গেছে, গিয়ে তখন ওই সিট হেলান দিয়ে বসে আছে। আরে ভোরবেলার ট্রেন তো, শীত তো চলেই গেছে বাবা, দেখছেন? এখন এই ভোরবেলার ঝিরি ঝিরি হাওয়া, বেশ ওনার শীতের শীত শীত ভাবও আছে, আবার গরম গরম ভাবও আছে, আরামে সিট হেলান দিয়ে বসে আছে। ওনার ঘুম এসে গেছে, নাক ডেকে ঘুমোচ্ছে। এরবারে যখন সামনের স্টেশনে গেছে, তিন ভদ্র মহিলা তখন ওই লেডিস কম্পার্টমেন্টে উঠতে গেছে। সে দেখে একজন জেন্টস বসে আছে, মানে একজন পুরুষ লোক বসে আছে। আর চেহারা দেখে ওরা তো প্রথম, ওই তিনজন মহিলা, তার একজন হলো বয়স্কা আর দুইজন একেবারে নওলা যুবতী, নবীনা যুবতী যারে কয়। ওরা ওনাকে ওইভাবে ঘুমোতে দেখে ওরা ইশারা দিয়েছে চোখে চোখে। দেখেন না, মেয়েরা সাধারণত একটু কৌতূহলী হলে পরে একটু চোখ ইশারায় সব কয়, আর নিজেরা নিজেরা তো যখন ওইভাবে ইশারা দিয়েছে, ওই বয়স্কা মহিলা ঠিক পেয়েছে। উনি আবার ইশারা দিয়ে করেছে, মানা খবরদার
বাপ বয়সী লোক কিছু বলিস না, শোনে কাজ ছাতায়। ওরা দুইজন গিয়ে, ওই ভদ্র মহিলা গিয়ে সিটে বসছে, আরে নাওলা যুবতী যে দুইজন, ওরা দুইজন গিয়ে ওই লোকের দুই পাশে দাঁড়িয়েছে। একজন কানের কাছে মুখ নিয়ে কয়, ও দাদা, আপনার এই ড্রামটা কত নিয়েছে? ও চমকে উঠছে, কিরে এইরকম এক জল তরঙ্গের মতো রিমঝিম রিমঝিম শব্দ হয়ে গেল কি? সে দেখে দুই পাশে দুইজন। ভদ্রলোক ভাবে, ওরে বাবা, এ কি জমদূত করেছে আগমন? আবার করে বিবেচনা, জমদূত তো আর মহিলা না, লেডিস না, তারা তো পুরুষ, তাহলে এ হতে পারে না। এখন ভাবছে কি জানো বলেছিল, ড্রামটা কত নিয়েছে। তা উনি একবার সিটের উপরে তাকায়, একবার সিটের নিচে তাকায়, নিজের সিটের তলায় তাকায়, তা ভাবে কই ড্রাম কোন জায়গায়। ওই দুইজন বুঝেছে যে উনি তো বুঝতে পারে নাই। তো একজন তো ওই পাশে কানের কাছে মুখ নিয়ে একটু আসতে বলেছিল, দাদা আপনার এই ড্রামটা কত নিয়েছে। এইবার এই পাশের জন ওই বাম কানের কাছে গিয়ে কয় যে, ও বর্দা, আপনার এই ড্রামটা কত নিয়েছে। এই বলেই ওই পেটে কোষা দেয়। ওই যে হ্যাঁ সাবুড়ি বুড়ো পেট, ওই পেটে কোষা দিয়ে কয় যে, ও বর্দা, আপনার এই ড্রামটা কত নিয়েছে। তুমি সহজ সরল মানুষ, বোঝেন তো, সহজ সরল মানুষ যদি একবার রেগে যায় বা চেতিয়ে যায় তো অবস্থাটা কি দাঁড়ায়। ভাবে কি, হ্যাঁ আমার নাতনির বয়স তোমাদের, আমার নাতনির বয়সী আমাকে নিয়ে করো হাসাহাসি। উনি লাভ দিয়ে দাঁড়িয়ে যায়। ওই যে বলেছে এই ড্রামটা কত নিয়েছে, পেটে খোসা দিয়েছে, রাগ হয়েছে গায়ে। ওই লুঙ্গি মনে আছে তো, লুঙ্গি পরা, তাতে কি আন্ডার প্যান্ট ছাড়া। ওরা বলিছে এই ড্রামটা কত নিয়েছে, ও লুঙ্গির খোট নিচের থেকে উঁচু করিয়ে ধরিয়ে কয় যে এই নল সহ 14 টাকা। কাম সারা। যেই লুঙ্গির খোট উঁচু করিয়ে ধরে কয় যে নল সহ 14 টাকা। ওরা লজ্জা পেয়ে হয়ে গেছে বোকা, ওরা তাড়াতাড়ি ওই সিটে ফিরে যায়। আর এই যে বয়স্কা মহিলা যেজন ছিল, উনি দেখে যে আমাদের তো পরাজয় হয়ে গেল, তাড়াতাড়ি ওই সিট ছেড়ে দিয়ে ওই লোকের কাছে এলো। পিছনে গিয়ে তা ও তো সামনে উঁচু করে ধরে কইছে নল সহ 14 টাকা। আর উনি গিয়ে ওর পিছনের লুঙ্গির খোট উঁচু করে ধরে কয় যে ফুটো ড্রাম, এই জন্যই এত কম দাম। বাবা পাগল, আমি সহজ সরল মানুষ, ওইসব ট্যাট ভট বুঝি না। তুমি এই রকম জানোই ফুটো ড্রামের মতো জবাব দিয়ে না, সবাই কয় তাই, যে কবি সরকাররা ওই খালি ফুটো ড্রামের মতো জবাব দিয়ে যায়। আজকে চরণ ধরে করি মানা, তুমি এ সমস্ত বলে না, একটু ভালো করে জবাব দিয়ে বুঝায় সবাই। আমার ব্যথা ভরা প্রাণের কথা কেউ না শোনে যদি, দিনের শেষে শুনো মোর গান, ওগো ব্যথা ভরা আমি সেই আশাতে কথার মালা, সেই আশাতে কথার মালা গাথি নিরবধি, দিনের শেষে শোনো মোর গান, ও গো দারদি, দিনের শেষে শোনো মোর গান, ও দারদি। যদি শূন্য বুকে কবু কাঁদি মরুময় জীবনে, তুমি
আসো কাছে দরদি কইও কানে কানে ও কইও কানে কানে যদি শূন্য বুকে কভু কাঁদি মরুময় জীবনে তুমি আসো কাছে দরদি কইও কানে কানে তুমি কইও কানে কানে আমায় সারস করো পারর দানে আমায় সারস করো পারর দানে হে করুণা নিধি দিনের শেষে শোনো মোর গান ও দরদি দিনের শেষে শোনো মোর গান ও মোর দরদি হ্যালো হ্যালো একটু পরিবর্তন হয়ে গেল যেদিন জীবন সন্ধ্যায় আসবে নামি নিভে যাবে বাতি হারাইবে পথের দিশা ঘনায়ে কাল রাতি যেদিন জীবন সন্ধ্যা আসবে নামি ওরে নিভে যাবে বাতি হারাইবে পথের দিশা ঘনায়ে কাল রাতি তুমি আমায় ডেকে নিও সাথী আমায় ডেকে নিও সাথী সে আশায় রুজবাদী দিনের শেষে শোনো মোর গান ও দরদি দিনের শেষে শোনো মোর গান ও দরদি নিশি বলে তোমায় দেবা কিছু নয় বাকি শত দুঃখের মাঝেও জানো তোমার দেখা তোমার দেখা পাই অধম ঋষি বলে তোমায় দেবা আর আমার কিছু নাই শত দুঃখের মাঝেও যেন তোমার দেখা আমি তোমার দেখা পাই তোমার নাম নিয়ে এই জীবন কাটাই তোমার নাম নিয়ে এই জীবন কাটাই হৃদয় বিনা সাধী দিনের শেষে শোনো মোর গান ও দরদি ব্যথা ভরা মনের কথা কেউ নাই শোনে দিনের শেষে শোনো মোর গান ও দরদি আমি প্রেমানন্দ ব্রহ্মচারী দিলাম পরিচয়ে বিপক্ষেতে বিচরণ পাগল এসব হাতে রয় আমার যত সংশয়গুলি করলাম নিবেদন একে একে সবার বাকে জবাব দেবে সেজন এই যে সত্য ত্রেতা দাপর বলি চারি যুগে যে গেল চারি যুগে চারি ভগবান অবতারে এলো এক একজন বিশিষ্ট ব্যক্তি করেছে লিখন তাই তো তার ত্রেতা যুগে এলো রামায়ণ আর আদি কবি বাল্মীকি যেজন বটে ছিল এই রামায়ণে রামের কথা আপনি লিখে দিল দাপর যুগে মহামুনি যিনি বেদব্যাস করে কৃষ্ণলীলা কলম ধরে তাই করেছেন প্রকাশ এখনো বিশিষ্ট সাধু ব্যক্তি এই জগতে যারা ছিল একে একে এক এক গ্রন্থ লিখে বটে দিল এই যতবার ভগবান এলো এই না দুনিয়ায় তারাই কিন্তু পারিষদ হয়ে দিল পরিচয় আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই অমৃত লিখে চরিতামৃত লিখে এই গৌর যে ভগবান এলো এ ভুলকে লীলা কথা কলম ধরে করেছে লিখন এই যুগে তারক গোসাই ছিলেন যে জন তারক গোসাইয়ের এমন কি শক্তি বটে ছিল এই হরিচাঁদকে পূর্ণ ব্রহ্ম ভগবান বলিল আর হরিচাঁদের ভিতরে এমন কি গুণ রয় যার জন্য ভগবান হয়ে তিনি এলেন দুনিয়ায় আর মতুয়া বলে কারে তুমি বলবে আমার ঠাই এই মতুয়া তত্ত্বই আমি তোমার কাছে শুনতে পাই
এতদিন জীবনে কখনো পাগল শুনি নাই, এই গুরুচাঁদের দরবারে তাই চেয়ে দেখতে পাই। এই পাগল তত্ত্ব বলে কারে, বলবে আমার ধারে। এই চারখানা প্রশ্ন আমি করে যাই যে তারে। এক এক করে চারখানা প্রশ্ন করলাম নিবেদন, তোমার কাছে রইল আমার প্রাণের নিবেদন। তবে আর বেশি কথা বলবো না, এইভাবে ছেড়ে দেব কাব্য আলোচনা। সভাতে আছেন যত সভাসদজন, একে একে প্রণমিব সকলের চরণ। সকলে এ আশীর্বাদ করিবেন আমারে, সেজন্য ভাসতে পারি কবির সাগরে। সভা মধ্যে আছেন যত মাতৃজাতি, আপনাদিগের চরণে হই যে প্রণতি। তবে আর বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। চারখানা প্রশ্ন আমি করলাম নিবেদন, তিনি এসে সুন্দর জবাব করিবেন অর্পণ। এই জন্যই মনে মনে করি বিবেচনা, তবে অন্য ভিন্ন কথা আর বলবো না। এইখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে। হরি হরি বলো।